বধূ বেশে বড় ভাবির হাতটা শক্ত করে ধরে আছে ধারা। বাড়ির বাইরের উঠান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে। এর মধ্যে কেউ চিৎকার করে বলল, আপনার মেয়ের যে হাতে আঙ্গুল নেই তা আপনি আমাদের আগে জানাননি কেন? আপনারা আমাদের ঠকিয়েছেন। এমন মেয়ের সঙ্গে তো আমরা কিছুতেই আমাদের পরিবারের ছেলের বিয়ে দিতে পারি না। এমন মেয়ের ছোঁয়া শুভ কাজও অশুভ হয়ে যায়। এমন চিৎকার শুনে বিয়ে বাড়ির শোরগোল আরো বেড়ে গেল। ধারা ভাবি ধারার হাতটা আর একটু শক্ত করে ধরে সান্ত্বনার সুরে বলল, তুই একদম চিন্তা করিস না, আব্বাজান আর চাচা মিলে কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবে। ধারার চোখ ছলছল করছে। সে তো এত ছোট বয়সে বিয়ের জন্য রাজি ছিল না। ক্লাস 8-এর ছাত্রী সে। মাত্র 2 মাস বাকি জিএসসি পরীক্ষার। লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল সে। কিন্তু গ্রামের মেয়েদের যে ডানা মেলে উঠতে নেই, এ কথা ধারা ভুলে গিয়েছিল। তার পায়ে শিকল পরবার জন্য তোর জোরে আয়োজন করছিল তার পরিবারের লোকজন। আচমকা একদিন স্কুল থেকে ফিরে শুনে সপ্তাহখানেক পরে তার বিয়ে। এই কয়েকদিন আর স্কুলে যাবার প্রয়োজন নেই তার। যদি লেখাপড়া করার ইচ্ছে থাকে তাহলে বিয়ের পর স্বামীর বাড়ি থেকে লেখাপড়া করতে হবে তাকে। এসব শুনে টু শব্দটিও করেননি ধারা। সে তার আব্বাজানকে ভীষণ ভালোবাসে। তার ইচ্ছার বিরুদ্ধে কখনো কোনো কাজ করেনি সে। ধারা তার আব্বাজানের ইচ্ছেতেই বধূ সেজে বিয়ের আসরে আসে। কিন্তু বিয়ের আসরে যে এমন ঘটনা ঘটবে তা আজ করতে পারেনি ধারা। ধারা ওর ভাবি জোনাকির দিকে করুণ চোখে তাকিয়ে বলল, ভাবি, আমাকে একটু বাইরে নিয়ে যাবে? জোনাকি কি বলবে ভেবে পায় না। বাইরে যে শোরগোল বেরিয়ে চলেছে। শাশুড়িকে যে ডেকে নেবে তারও সুযোগ নেই। শাশুড়ি আম্মা এবং চাচি মিলে দাদি আম্মাকে সামলাচ্ছে। ধারা তার খুব প্রিয় পাত্রী। ধারার কষ্ট তিনি কখনোই সইতে পারেন না। পররাত্রে এমন যুক্তিহীন কথা শুনে তিনি ভেঙে পড়েন। জোনাকি ধারার দিকে তাকিয়ে ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বাজান সামলে নেবেন, চিন্তা করিস না। ধারা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ঘরে উপস্থিত সবার দৃষ্টি ধারার উপর। জোনাকি তাড়াতাড়ি করে ধারার হাত ধরে বলল, এত উতলা হোস নে ধারা। ঘরে উপস্থিত প্রতিবেশীরা ধারার নামে নিন্দে মন্দ বলা শুরু করে দেয়। ধারা এক নজর তাদের দিকে তাকিয়ে জোনাকির দিকে তাকিয়ে করুণ গলায় বলল, ভাবি, তুমি বলছো উতলা হোসনে? বাইরে এক ঘর লোকের সামনে আমার ভাই বাপ চাচারা অপমানিত হচ্ছে, সেখানে আমি বউ সেজে বসে থাকতে পারি না। ধারা আর না দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ায়। ধারার পেছন পেছন জোনাকি ভাবিও খুব দ্রুত আসছে। দরজার সামনে দাঁড়িয়ে বাড়ির বাইরের পরিস্থিতি দেখে পা থেমে যায় ধারার। জোনাকি ধারাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধারার পেছন থেকে উকি দিয়ে বাড়ির উঠোনে তাকায়। ধারার আব্বাজান মাথা নিচু করে একটা চেয়ারে বসে আছে। চাচা আর ধারার বড় ভাই বরের বাবাকে বোঝানোর চেষ্টা করছে। ধারার ছোট ভাই অভি বরের হাত ধরে কাকুতি মিনতি করছে। ধারা 2 পা এগিয়ে যায় ও ছোট ভাইয়া কি বলছে শোনার জন্য। মতিন ভাইয়া, আপনার মতো শিক্ষিত ছেলেগুলোকে এমন কথা শোভা পায় না। মানজি আমার বোনের হাতে সমস্যা আছে। আপনারা তো কয়েকবার এসে ওকে দেখে গেছেন, তাহলে বিয়ের আসরে এমন কথার কি কোনো মানে হয়? আপনারা আপনাদের মতো বলে দিলেন যে বিয়ে হবে না, একবার আমাদের কথা চিন্তা করলেন না? মতিন মিনমিন করে বলল, তোমার কথা মানলাম, কিন্তু শরীরের অঙ্গে সমস্যা আছে এমন কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। অভি গোল গোল চোখ করে তাকায় মতিনের দিকে। এতক্ষণ যেন কোনো নির্বোধ গাধাকে বোঝানোর চেষ্টা করেছেও। এত কিছু বোঝানোর পরও সে একই কথাই আটকে আছে। অভি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে এতক্ষণ ভাইয়া বলে সম্বোধন করেছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি এতক্ষণ ভুল করেছি। সে যাই হোক, আমার মধ্যে তোমাকে বোঝানোর যে একটা ছাগল পোষা বুদ্ধিমানের কাজ। অন্তত ছাগলটা তোমার মতো এতটা নির্বোধ হতো না। মতিন অভির দিকে চোখ গরম করে তাকায়। সাহস পায় কিভাবে এ ছেলের ওর সঙ্গে এভাবে কথা বলার? কি যোগ্যতা আছে ওর? কি যোগ্যতা আছে ওর? গ্রামে কত নাম ডাগর, সবাই এক নামে চেনে ওদের পরিবারকে। সেখানে এই ছেলে কিনা ওকে ছাগলের সঙ্গে তুলনা করেছে। মতিন খ্যাক খ্যাক করে বলল, তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ অভি। এমন চললে কিন্তু আমি ভুলে যাব। মতিনের কথা শেষ হবার আগে ধারা ওদের অনেকটা কাছে এসে বলল, ছোট ভাইয়া, তুই এখানে দাঁড়িয়ে শুধু শুধু কথা বলে সময় নষ্ট করছিস কেন? অভি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়।
বধূ বেশে বোনটাকে যেন কোনো হুড়পড়ি লাগছে। এতক্ষণ তো বিয়ে বাড়ির ঝামেলার জন্য বোনটাকে দেখার সুযোগ হয়নি। বড্ড ভালোবাসে অভি ওর বোনকে, কিন্তু তা কখনো বোনের সামনে স্বীকার করে না অভি। বাড়িতে দুজনের সম্পর্ক অনেকটা সাপ বেজির মতো, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। অভির ভাবনার সমাপ্তি ঘটে ধারার হাতের মৃদু ধাক্কায়। ধারা অভির হাত ধরে বলল, ভাইয়া চল এখান থেকে। অভি এক নজর মতিনের দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকায়। অনেক কিছু বলতে ইচ্ছে করছে এই মতিন নামক ছেলেটাকে, আবার কিছু ভেবে থেমে যায়। মেরুদণ্ডহীন প্রাণীর সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। অভি ধারার সামনে দাঁড়িয়ে ওদের ভাবিকে বলল, ভাবি, তুমি ধারা নিয়ে বাড়ির ভিতরে যাও, আমরা এদিক সামলে নেব। জোনাকে কিছু বলার আগেই ধারা দূরত্ব বলল, কোথাও যাব না আমি এখন আব্বাজানের কাছে যাব। এটুকু বলে ধারা ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ওর আব্বা জানের চেয়ারের পাশে। ধারার চাচা যান মুখ কালো করে তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। ধারা ছোট দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বাজান। রফিক দুলাল মাথা তুলে তাকায়। পাশে না তাকালেও বুঝতে পারে কণ্ঠ শুনে এটা যে তার আদরের মেয়ে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাই পাশে। হি আল্লাহ, কি সুন্দর লাগছে মেয়েটাকে। মেয়েটাকে এমন সাজে দেখার জন্য তো চোখ জোড়া ব্যাকুল হয়েছিল তার। কাঁধে কারোর হাতের স্পর্শ পায়। তাকিয়ে দেখে ছোট ভাই শফিক। চোখের ইশারায় তাকে চোখের পানি মুছতে বলেছে। শফিকের ইশারা বুঝে চোখে হাত দেয় রফিক দুলাল। চোখের পানি কখন পড়তে শুরু করেছে বুঝতে পারেননি তিনি। দ্রুত চোখ মুছে নেয় তিনি। চেয়ার থেকে উঠেন, মেয়ের দিকে তাকিয়ে আলতো গলায় বলল, আম্মাজান, আপনি এখানে? ধারা খুব দ্রুত নিঃশ্বাস নিতে নিতে বলল, আব্বাজান, আমি এই বিয়ে করব না। তুমি? আর একটা অক্ষর উচ্চারণ করার আগে ধারার চোখ জোড়া তীব্রভাবে বন্ধ হয়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে ধারা। রফিক দুলাল এগিয়ে এসে মেয়েকে ধরার আগে ধারা তার আব্বা জানের পাঞ্জাবি খামছে ধরে নিতিয়ে পড়ে তার আব্বা জানের বুকে। পরন্ত বিকেল বেলা মিতা বেগম তার রুমের বেলকনিতে বসে তার পছন্দের একটা উপন্যাস পড়ছে। শরৎচন্দ্রের লেখা গৃহদাহ। অসম্ভব রকম সুন্দর উপন্যাসটা। যতবার পড়েন উপন্যাসটার মিতা বেগমের কখনো অনীহা আসে না উপন্যাসটার প্রতি তার। 3-4 পৃষ্ঠা পড়ার পরে বেলকনিতে কেউ হুড়মুড়িয়ে ঢোকে। মিতা বেগম উপন্যাসের পাতা উল্টিয়ে চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে বলল, কিছু বলবি সালমা? সালমা 3-4 বার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাতে থাকা ফোনটা মিতা বেগমের দিকে এগিয়ে দিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, আপা, বাবু আবার ভিডিও ছাড়ছে। মিতা বেগম উপন্যাসের পৃষ্ঠা ভাঁজ করে রেখে সালমার চোখ মুখের দিকে তাকায়। প্রতিবারের মতো খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে আছে। মিতা বেগম হাত বাড়িয়ে ফোন নিয়ে ভিডিওটা দেখে বলল, আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসবি? সালমা মুখ গুমরা করে বলল, আপা, বাবু এত কষ্ট করে ভিডিও বানায়, আপনি কোনোদিন ওর ভিডিওর প্রশংসা করলেন না। মিতা বেগম সালমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, চায়ের সঙ্গে বিস্কুট দিতে ভুলিস না কিন্তু। এটুকু বললে মিতা বেগম আবার উপন্যাসের পৃষ্ঠায় মন দেয়। সালমা অসহায় দৃষ্টিতে মিতা বেগমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপার মুখ থেকে প্রশংসা বের করার মতো আর কষ্টের কাজ বোধ হয় এই পৃথিবীতে নেই। সালমা একা একা বিড়বিড় করতে করতে বেলকনি থেকে চলে যায়। মিতা বেগম বই রেখে সালমার চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসে। মিতা বেগমের 3 ছেলে। বড় 2 ছেলের বিয়ে দিয়েছে কয়েক বছর হলো। দুজনই আলাদা থাকে। মিতা বেগম অবশ্য এটা আপত্তি করেনি। তার মতে সবারই ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে। তাই তিনি ছেলে কিংবা ছেলের বউকে জোর করে আটকে রাখতে পারেননি। ছোট ছেলে জুনাইদ ইভান, তাকে নিয়ে মিতা বেগমের যত স্বপ্ন। ইভান ইতালিতে থাকে। বর্তমানে ইভান ইউনিভার্সিটি অফ ট্রেন্টো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। ইভান হলো মিতা বেগমের বাবু। ইভান সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও আপলোড করলে সালমা নিয়ম করে তাকে দেখাবে। তার মুখ থেকে প্রশংসা শোনার অপেক্ষায় বসে থাকবে। কিন্তু মিতা বেগমের বক্তব্য সব প্রশংসামুখী করতে নেই, কিছু প্রশংসা আচরণের মধ্যে বুঝে নিতে হয়। মিতা বেগম এখন দিন গুনছে কবে তার ছোট ছেলের লেখাপড়া শেষ করবে আর কবে তিনি তার ছোট ছেলের জন্য নিজের পছন্দ অনুযায়ী বৌমা নিয়ে আসবেন এই বাড়িতে। ধারা অচেতন হয়ে পড়ে আছে বিছানায়। ধারার বিছানার পাশে দাঁড়িয়ে 2-1 জন প্রতিবেশী নিন্দাজনক কথাবার্তা বলছে। অভি ডাক্তার নিয়ে রুমে ঢুকতে 2-1টা কথা ওর কানে আসে। ওখানে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল,
আমার বোনকে নিয়ে আর একটা খারাপ কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার বোনের হাতের সমস্যা তো আর জন্মগত নয়। দাদা যান যে বছর মারা গিয়েছেন সে বছর ওর হাতের সমস্যা দেখা দিয়েছে। ভালো উন্নত মানের চিকিৎসা করালে ওর হাত ঠিক হয়ে যাবে। এ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসের? আমাদের বোন আমরা বুঝে নেব। আপনাদের যদি নিন্দামন্দ করা হয়ে থাকে তাহলে আপনারা এখন আসতে পারেন। প্রতিবেশীরা অভির দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অভি চোখ বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ফেলে। ডাক্তারের দিকে তাকিয়ে বলল, আপনি আসুন চাচা, পরীক্ষা নিরীক্ষা করে দেখুন তো আমার বোনটার কি হয়েছে। কথা বলতে বলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনি একটু ভালো করে দেখুন ওকে। ডাক্তার গিয়ে ধারার বিছানার পাশে বসে। ধারার আম্মা ওর মাথার পাশে বসে সামনে হাত পাখা দিয়ে বাতাস করে যাচ্ছে। ফাঁকে আঁচলের কোণ দিয়ে চোখের পানি মুছলেন তিনি। ধারার আম্মা ডাক্তারের দিকে তাকিয়ে বলল, দেখুন না ডাক্তার সাহেব, আমার একমাত্র মেয়েটার কি হলো? ও যে এবারের কলিজার টুকরা, ওর কিছু ভালো মন্দ হয়ে গেলে সবাই পাগল হয়ে যাবে। ধারার আম্মার কথা শুনে অভি ধমকের সুরে বলল, উফ আম্মা, তুমি একটু চুপ করবে? ডাক্তার চাচাকে তার কাজ করতে দাও। ওদের কথার মাঝে ডাক্তার ধারার হাত টিপে নাড়ি পরীক্ষা করছেন। এর মধ্যে ধারার ভাবি জোনাকি আর ধারার মেজ মামি এসে দাঁড়ায় অভির পাশে। রুমের হালচাল দেখে জোনাকি তার শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে উদ্বেগ হয়ে পড়ল। আম্মা, ওদিকে তো দাদি আম্মাকে আব্বাজান সামলাতে পারছে না। তিনি বারবার ধারাকে দেখতে চাইছেন। ধারার আম্মা জোনাকির কথা শুনে আবার ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, বৌমা, তুমি গিয়ে দেখো না তোমার দাদি আম্মাকে সামলাতে পারো কিনা। এদিকে ধারার এই অবস্থা, ওকে ফেলে আমি এখান থেকে যাই কি করে? জোনাকি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল। আমি দেখছি আম্মা। জোনাকি ঘুরে দরজার দিকে হাঁটতে শুরু করলে হঠাৎ দরজার ডাক্তারের কথা শুনে পা থামিয়ে পেছনে ঘুরে তাকায়। ডাক্তার চাচা প্রেসক্রিপশনটা অভির দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, অভি, চিন্তার কোনো কারণ নেই, ধারামা একদম ঠিক আছে। আসলে সারাদিন আজ খালি পেটে ছিল, তার উপরে অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে ধারামায়ের। আর প্রেসক্রিপশনে যে ওষুধ 3টের নাম লিখেছি তার সপ্তাহ 2 খাওয়ালেই ধারামায়ের শরীরের দুর্বলতা কেটে যাবে আশা করি। অভি চিন্তার মাঝে হালকা হেসে বলল, ধন্যবাদ ডাক্তার চাচা। আপনি একটু পাশের একটু রুমে আসুন, দাদি আম্মাকে দেখে যাবেন। ডাক্তার চাচা তার ব্যাগপত্র তুলে বলল, আচ্ছা চলো। অভির সাথে ডাক্তার চাচা রুম থেকে বেরিয়ে যায়। সাথে সাথে বেরিয়ে যায় জোনাকি এবং ধারার মামি। ধারার আম্মা তার শাশুড়ির কাছ থেকে শুনেছে বংশের 3 পুরুষের ঘরে নাকি কোনো মেয়ে সন্তান জন্মায়নি। ধারা 3 পুরুষ পরে ওদের ঘর আলো করে জন্ম নিয়েছে। এ বাড়ির সকলের কলিজার টুকরা ধারা। ওর বিন্দু পরিমাণ কষ্ট কেউ সহ্য করতে পারে না। ধারার আম্মা এসব ভাবতে ভাবতে ধারার মুখে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। সারাদিনের উত্তপ্ত করা গরমের শেষে সাঁঝের আলোয় মৃদু বাতাস মনকে একদম শীতলতম করে দেয়। মিতা বেগম তার ছাদে লাগানো গাছে পানি দিতে দিতে সাঁঝের বেলা পরিবেশ উপভোগ করছে। এত বড় বাড়িতে থাকার মতো আছে 2টা মানুষ। মাঝে মাঝে মিতা বেগম একা একা ভাবে, সালমা যদি তার সঙ্গে এ বাড়িতে না থাকতো তাহলে হয়তো সে এতদিনে বাক শক্তিহীন হয়ে যেত। মিতা বেগমের স্বামী ছিলেন একজন মস্ত বড় ব্যবসায়ী। তিনি তার পছন্দ অনুযায়ী বড় 2 ছেলের বিয়ে দিয়েছিলেন। মিতা বেগম এই অঞ্চলের হাই স্কুলে শিক্ষকতা করতেন। মিতা বেগম শিক্ষকতা করার জন্য শ্বশুর বাড়ি থেকে বেশ সাপোর্ট পেয়েছেন। সব থেকে বেশি সাপোর্ট করেছেন তার শ্বশুর, শাশুড়ি এবং স্বামী। বড় ছেলে জুনায়েদ জুয়েল, মেজ ছেলে জুনায়েদ লাবি, আর তার সব থেকে প্রিয় সন্তান তার ছোট ছেলে জুনায়েদ ইভান। কতই না হাসি খুশিতে ভরপুর ছিল তাদের সংসারটা। ধীরে ধীরে এক এক করে সবকিছু অতীত হয়ে যায়। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে মিতা বেগম। গাছগুলোতে পানি দেওয়া শেষ হলে পাশে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে নিখুঁত চোখে তাকায় গাছগুলোর দিকে। গোলাপ গাছটায় কয়েকটা মরা ডাল দেখা দিয়েছে। সালমাকে বলতে যাবে এগুলো পরিষ্কার করতে। মিতা বেগম চেয়ার থেকে উঠে দাঁড়ায়। ধীর পায়ে হেঁটে গিয়ে দোলনায় বসে মিতা বেগম। এই দোলনার সাথে হাজারো স্মৃতি তার। প্রিয় মানুষটার সঙ্গে কত রাত জেগে জ্যোৎস্না বিলাস করা, ছেলেগুলোর না খাওয়ার বাহানা ধরলে এখানে বসে গল্প করে ওদের খাইয়ে দেওয়া। মিতা বেগমের ভাবনার সমাপ্তি ঘটে কারো হুড়মুড়িয়ে তার পাশে এসে দাঁড়ানোতে। তাকিয়ে দেখে সালমা দাঁড়িয়ে আছে। কিছু বলতে চাইছে কিন্তু জোরে জোরে নিঃশ্বাস ওঠা নামার কারণে বলতে পারছে না।
কোনো মতে নিজেকে সামলে নিয়ে হাতে থাকা ফোনটা মিতা বেগমের দিকে এগিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, জুয়েল বাবা, ফোন। এটুকু বলে আবার হাঁপাতে শুরু করে সালমা। সেই বসার ঘর থেকে দৌড়ে চাঁদে এসেছে, এতবার চারটিখানি কথা না। তার উপরে সালমার বয়স হয়েছে, মিতা বেগমের থেকে কয়েক বছরের ছোট হবে সালমা। মিতা বেগম সালমার অবস্থা বুঝতে পেরে হাত বাড়িয়ে ফোনটা নেয়। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখেন তার বড় ছেলে জুয়েল ফোন করেছে। চোখের ভ্রুঝোড়া আপনা আপনি কুচকে আসে মিতা বেগমের। বেশ কয়েকদিন হয়েছে তার বড় ছেলের সঙ্গে তার কথা হয় না। আজ কি মনে করে ফোন দিল? এসব ভাবতে ভাবতে ফোনটা কানের কাছে নাই মিতা বেগম। কিছুক্ষণ চুপ থাকার পরে মিতা বেগম বলল, হ্যালো। ওপাশ থেকে জুয়েল খুবই ধীর গলায় বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? না চাইতেও মিতা বেগমের ঠোঁটে তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে। মিতা বেগম উত্তরে বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমরা কেমন আছো? জুয়েল হালকা সুরে বলল। আমরাও ভালো আছি। তা তোমার জুয়েলের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মিতা বেগম মৃদু স্বরে বলল, আমার দিনকাল কেমন যাচ্ছে তা জানার জন্য তুমি আমাকে ফোন করনি, তা আমি বেশি জানি। যে কথা বা কারণে জন্য ফোন করেছো সে কথা বলে ফোন রাখো। জুয়েল মিনমিন করে বলল, আসলে আম্মু, লামি আমাকে বলছিল তুমি যদি লিমা আর ইভানের বিয়ে নিয়ে আর একবার যদি ভেবে দেখতে। লিমা তো খুব ভালো মেয়ে, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আমাদের ইভানের পাশে এমন একটা মেয়েকে মানায়। তুমি যদি আর একটিবার ভেবে দেখতে প্লিজ। মিতা বেগম সব শুনে ছোট্ট নিঃশ্বাস ফেলে। মনে মনে যা ভেবেছিলে তাই হলো। মিতা বেগম মৃদু স্বরে বলল, ফোনটা স্পিকারে দাও। লামিয়া নিশ্চয়ই তোমার পাশে দাঁড়িয়ে আছে, আমি কি বলছি তা শোনার জন্য। শোনো বৌমা, আমি জানি লিমা খুব ভালো মেয়ে। তুমি বারবার আমার কাছে তোমার বোন লিমার কথা বলেছো ইভানের জন্য, কিন্তু আমি চাই না আত্মীয়তার মধ্যে আত্মীয়তা হোক। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারবে। এই নিয়ে অদূর ভবিষ্যতে যেন আলোচনা না হয়। এটুকু বলেই মিতা বেগম ফোন কেটে দেয়। পাশে দাঁড়িয়ে সালমা হাসছে, মুখ টিপে হাসছে। মিতা বেগম চোখ থেকে চশমা খুলে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করতে করতে সালমাকে বলল, তখন থেকে পাগলের মতো হাসছিস কেন? সালমা হাসি থামিয়ে মিতা বেগমের দিকে তাকিয়ে বলল, আপা, আপনি বুঝলেন কিভাবে জুয়েল বাবার পাশে বড় বৌমা দাঁড়িয়ে আছে? ইস, এখন যদি আমি বড় বৌমার মুখখানার অবস্থা একটু দেখতে পেতাম। মিতা বেগম চশমা পরে বলল। খুব আফসোস হচ্ছে তার জন্য। সালমা হাসি দিয়ে বলল, হ্যাঁ তো, কিন্তু তার থেকে বেশি জানতে ইচ্ছে করছে আপনি কিভাবে বুঝলেন বড় বৌমা যে জুয়েল বাবার পাশে দাঁড়িয়েছিল? মিতা বেগম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বলল, নিচে গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে ছাদে আয়, তারপরে বলছি। মিতা বেগমের কথা শেষ হওয়ার আগে সালমা নিচে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে। মিতা বেগম এক নজর সালমার দিকে তাকিয়ে আনমনে হেসে আবার পূর্ব আকাশের দিকে তাকায়। বউ সেজে ধারা মিটি মিটি করে হাসছে। কত সুন্দর দেখতে লাগছে ওকে আজ। একটু পরে ও রাজপুত্র আসবে, ওকে নিয়ে চলে যাবে তার রাজ্যে। এর মধ্যে কেউ এসে ধারাকে বলল, বর এসে গেছে। একটু একটু করে উত্তেজনা বাড়তে থাকে ধারার। ধারার বর সোজা এসে ধারার সামনে দাঁড়ায়। হাসি হাসি মুখ করে ধারার হাত নিজের হাতের মধ্যে নেয়। পাঞ্জাবির পকেট থেকে আংটি বের করে ধারার হাতে পরিয়ে দিতে গেলে ধারার হাতের অবস্থা দেখে বরের চেহারা ক্রমশ হিংস্র হতে শুরু করে। ধারার ভীষণ ভয় করছে তার চোখগুলো দেখে। ধারা কিছু বুঝে ওঠার আগে ধারার বর ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধারা পড়ে গিয়ে চিৎকার করছে, কিন্তু ধারার বর রূপী হিংস্র জানোয়ার ধারার দেখি একটা বারও ফিরে না তাকিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। চোখ খুলে তাকায় ধারা। বিছানা থেকে উঠে আশেপাশে তাকায়। ও তো ওর বড় ভাইয়ের রুমে আছে। চোখ যায় বিছানার অপর পাশে, বড় ভাবি ঘুমিয়ে আছে। তাহলে এতক্ষণ ধারা স্বপ্ন দেখেছিল? তাই হবে। উফ, কি ভয়ানক দুঃস্বপ্ন। ভাবতেও গায়ে কাটা দিচ্ছে। ধারা এক নজর ওর ভাবির দিকে তাকায়। বেচারি মনে হয় কাল সারা রাত ওর জন্য ঘুমোতে পারেনি। ধারা কাঁথাটা টেনে ভাবির গায়ে দিয়ে ঘর থেকে বের হয়। ঘর থেকে বেরিয়ে চোখ যায় বাড়ির দরজার দিকে। ওর বড় ভাইয়া সম্রাট মাথায় টুপি পরা অবস্থায় বাড়ির দিকে আসছে। ফজরের নামাজ পড়ে হয়তো হাঁটাহাঁটি করে বাড়ির দিকে আসছে। ধারাকে দাঁড়িয়ে থাকতে দেখে সম্রাট দ্রুত পায়ে ওর সামনে এসে দাঁড়ায়। ধারার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুম ভাঙলো তোর?
আমি তো মনে করছিলাম ঢাকঢোল পিটিয়ে তোর ঘুম ভাঙাতে হবে। ধারা হেসে দিয়ে বলল, আমি তো কুম্ভকর্ণের বোন, তাই একবারও ঘুমোলে আর ঘুম ভাঙতেই চায় না। সম্রাট চোখগুলো ছোট ছোট করে বলল। তুই কি কথাটা আমাকে ইঙ্গিত করে বলেছিস? ধারা মাথা দুলিয়ে বলল, কোথায় আমি তোমাকে বললাম? আমি তো বলেছি আমি কুম্ভকর্ণের বোন। আমার তো দুইটা ভাই, আমি তো ছোট ভাইয়াকেও কথা বলতে পারি। সম্রাট হেসে নিয়ে বলল, তোর মতো দুষ্টুর সঙ্গে কথায় আমি কখনো পারবো না। আচ্ছা, তোর ভাবি কোথায়? আর তুই এত সকালবেলা কোথায় যাচ্ছিস? ধারা আলতো ভাবে বলল, ভাবি ঘুমিয়ে আছে, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে, হয়তো আমার জন্য সারা রাত ঘুমাতে পারিনি, তাই আমি আর ডাকিনি ভাবিকে। আর আমি হাত মুখ ধুতে কলতলায় যাচ্ছি। সম্রাট কিছু একটা ভেবে বলল, তুই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আয়, আমি আর তুই কার্তিক কাকার দোকানে যাব। একটু পরে গরম গরম জিলিপি ভাজতে শুরু করবে। ধারা এক গাল হেসে বলল, আচ্ছা, আমি এখনই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে আসছি, তুমি ততক্ষণ ঘরে গিয়ে জিরিয়ে নাও। ধারা ওখান থেকে চলে গেল। সম্রাট স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের রুমে ঢোকে। চোখ যায় বিছানায়। জোনাকি ঘুমিয়ে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। সম্রাট মাথা থেকে টুপিটা খুলে রেখে জোনাকির পাশে গিয়ে বসে। জোনাকির গালে আলতো করে হাত রাখে। এই বিয়ে করে জোনাকির এই কয়দিন ঠিকমতো খোঁজও নিতে পারেনি সম্রাট। জোনাকি চোখ খুলে তাকায়। সম্রাটকে ওর সামনে বসে থাকতে দেখে তড়ি ঘড়ি করে উঠে পড়ে। বিছানার ওপাশে তাকিয়ে ধারাকে দেখতে না পেয়ে জোনাকি চিন্তিত হয়ে সম্রাটকে বলল, ধারা কই? ও তো এখানে ঘুমিয়েছিল। সম্রাট জোনাকির হাত ধরে মৃদু স্বরে বলল, চিন্তা করো না, তোমার ননদ ঠিক আছে। দাঁড়া, কলতলায় হাত মুখ ধুতে গেছে। জোনাকি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও কি কালকের বিষয়টা নিয়ে মন খারাপ করে আছে? সম্রাট মৃদু স্বরে বলল, আমারও মনে হয় না ও মন খারাপ করে আছে। ও তো আমার সঙ্গে বেশ হাসি খুশি ভাবে কথা বলেছে তখন। জোনাকি সম্রাটের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি থাকো, আমি একটু ওকে দেখে আসি। জোনাকি বিছানা থেকে নেমে কাপড় ঠিক করে নেয়। সম্রাট জোনাকির দিকে তাকিয়ে বলল, শোনো। জোনাকি সম্রাটের দিকে তাকিয়ে বলল, বলো। সম্রাট মৃদু স্বরে বলল, ধারা এখন হাত মুখ ধুয়ে এলে আমি এখন ওকে নিয়ে কার্তিক কাকার দোকানে যাব। তুমি তো জানো ধারা গরম গরম জিলিপি ভীষণ ভালোবাসে। জোনাকি এগিয়ে এসে সম্রাটের গালে আলতো করে হাত রেখে বলল, বুঝেছি, এই জন্য বুঝি আমার কর্তা আমার ননদিনীকে নিয়ে যাবে কার্তিক কাকার দোকানে? সম্রাট হালকা হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জোনাকি মৃদু হেসে বলল, তুমি বসো, আমি গিয়ে দেখে আসি ধারা কি করছে। সকালের নাস্তা তৈরি করতে হবে। জোনাকি সম্রাটের থেকে উত্তরের অপেক্ষায় না বসে ঘর থেকে বেরিয়ে যায়। মিতা বেগম ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির সামনের বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। আজ মিতা বেগম অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির ভেতরে চলে যান। কোনো কারণে আজ হয়তো তার মন ভালো নেই। ছোট ছেলেটার সঙ্গে কাল রাতে কথা হয়েছে, তার পরীক্ষা শুরু হবে কিছুদিন পরে। পরীক্ষা শেষ হলে কিছুদিনের জন্য সে দেশে আসবে, কিন্তু এখনো যে 2-3 মাস। এসব ভেবে হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে যায় মিতা বেগম। সালমা সকালের নাস্তা তৈরি করেছে। সালমা মিতা বেগমকে দেখে হাতের কাজ থামিয়ে বলল, আপা, আপনি আজ এত তাড়াতাড়ি বাগান থেকে চলে গেলেন যে? মিতা বেগম ডাইনিং এর চেয়ার টেনে বসে বলল, ভালো লাগছে না রে বাজ। সালমা এগিয়ে এসে এক গ্লাস পানি দিয়ে চিন্তিত গলায় বলল, আপা, আপনার শরীর ঠিক আছে তো? না, আমি বাবুকে ফোন করে দেশে আসতে বলবো। মিতা বেগম গ্লাস হাতে নিয়ে বলল, না রে, তেমন কিছু না, আমার শরীর ঠিক আছে। অসুখটা হয়েছে আমার মনের। সালমা উত্তেজিত হয়ে বলল, আপা, আপনি এসব কি কথা বলেন? মিতা বেগম পানির গ্লাসের পানিটা শেষ করে বলল, তুই সবকিছুতেই বেশি উত্তেজিত হয়ে পড়িস। আগে আমার পুরো কথাটা শুনবি। আমার এই শহরের দূষণময় পরিবেশ আর ভালো লাগছে না। মনে হয় অক্সিজেন বদলে আমরা কোনো বিষাক্ত ধোঁয়া গ্রহণ করছি। ধুলোবালি, গাড়ির শব্দ, শান্তশিষ্ট পরিবেশ থাকে আরো বিষাক্ত করে তোলে। আমি এগুলোর থেকে একটু নিস্তার চাই। আর ভালো লাগছে না শহরের জীবন। সালমা আফসোস করে বলল, আপা, আপনি কথাটা ভুল কিছু বলেননি। আমি যখন গ্রামে যাই না, তখন আমার মনে হয় আমি আমার দেহে প্রাণ ফিরে পেয়েছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি।
মিতা বেগম কিছুক্ষণ চিন্তা করে বলল, শোন, এবার বাবু দেশে ফিরলে ওকে নিয়ে গ্রামে ঘুরতে যাব। বাবুও গ্রাম ভীষণ পছন্দ করে, কিন্তু ওর ভাগ্যক্রমে কখনো যাওয়া হয়ে ওঠেনি গ্রামে। সালমা খুশি হয়ে বলল। সত্যি আপা? মিতা বেগম মৃদু স্বরে বলল, হ্যাঁ, ভাবছি এই সুযোগে ছোট ফুপুর বাড়ি থেকে ঘুরে আসব। ছোট ফুপুর নাতনি বিয়ের সময় আমাদের নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি। সেই থেকে ফুপু আমার সঙ্গে রেগে আছে। এই সুযোগে ফুপুর রাগটা ভেঙে দিতে পারবো। সালমা হাসি মুখে বলল, তাহলে তো খুব ভালো হবে আপা। এই সুযোগে বাবুটাও গ্রাম ঘুরে দেখতে পারবে একটু। মিতা বেগম মৃদু স্বরে বলল, তার সময় মতো দেখা যাবে। তুই আমাকে খবরের কাগজটা দিয়ে 1 কাপ চা দে। সালমা তাড়াতাড়ি করে বলল, এখনই দিচ্ছি আপা। ধারা আর সম্রাট হাঁটতে হাঁটতে ওদের কার্তিক কাকার দোকানের সামনে এসে হাজির হয়। সম্রাট কার্তিক কাকাকে দেখে বলল, ও কার্তিক কাকা, কার্তিক কাকা, তোমার জিলিপি ভাজা হলো? দোকানের ভেতর থেকে কার্তিক বেরিয়ে এসে ওদের দেখে হাসি মুখে বলল, আরে আজ 2 ভাই বোন একসাথে আমার দোকানে, তা অভিকে নিয়ে এলে না? সম্রাট দোকানের একটা টুলে বসে বলল, ওই কুম্ভকর্ণের কথা আর বলো না তো কার্তিক দাদা। এত বেলা হয়ে গেছে আর ও এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওর জন্য অপেক্ষা না করে আমি আর ধারা তোমার দোকানে চলে এসেছি গরম গরম জিলাপি খেতে। কার্তিক কাকা এক গাল হেসে বলল, তোমরা বসো, এখানে আমি তোমাদের জন্য জিলাপি নিয়ে আসছি। কার্তিক কাকা যাওয়ার আগে ধারা মৃদু স্বরে বলল, তুমি যদি আজকের গরম গরম জিলাপি ভাজা না দিয়ে গতকালে জিলাপি ভাজা দাও তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম তোমায়। কার্তিক কাকা জোরে হেসে দিয়ে বলল, তুই এখনো ঠিক ছোটবেলার মতোই আছিস। তোকে গরম জিলাপি না দিলে রেগে গিয়ে বলতি আমার খবর আছে। সঙ্গে তো প্রতিবার তোর একটা সাকরেট থাকতো, সে তোর থেকেও বেশি চঞ্চল। তুই এখন বস তোর ভাইয়ার পাশে, আমি তোর জন্য গরম জিলাপি ভাজা পাঠিয়ে দিচ্ছি। কার্তিক কাকা দোকানের ভেতর চলে গেল। ধারা ঠোঁটে হাসি ফুটিয়ে ওর ভাইয়ার পাশে বসে পড়ে। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে দাঁড়ায় ধারা আর সম্রাট। ধারা বাড়ি থেকে বের হবার সময় অতটা খেয়াল করেনি, কিন্তু বাড়িতে ফেরার সময় চোখ জোড়া যায় বাড়ির দরজায়। এখনো সাজানো বাড়ির বাইরের দিকটা। দীর্ঘশ্বাস ফেলে ধারা সম্রাটের দিকে তাকিয়ে বলল, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ভাইয়া, চলো বাড়ির ভেতরে যাই। সম্রাট ধারার এমন নিজেকে সামলে নেওয়া দেখে মৃদু হেসে বলল, চল। ধারা সম্রাটের আগে বাড়ির ভেতরে ঢুকে যায়। বাড়িতে ফেরার পথে পাড়া প্রতিবেশীর কয়েকজন আড়চোখে ওদের দিকে তাকিয়েছিল। কেউ কেউ তো ওদের দেখে জোরে জোরে ওদেরকে ইঙ্গিত করে কথা বলেছে। এসব ভাবতে ভাবতে সম্রাট বাড়ির ভেতর ঢুকে। ধারা বাড়িতে ঢুকে সোজা রান্নাঘরে চলে যায়। ধারা জানে এই সময় বাড়ির সবাই রান্নাঘরে খাবার টেবিলে থাকে। ধারাকে রান্নাঘরে আসতে দেখে সবাই ওর দিকে তাকায়। ধারা কাউকে কিছু না বলে ওর আব্বা জানের পাশের চেয়ারে বসে পড়ে। এতক্ষণে লুকিয়ে রাখা জিলিপির প্যাকেট বের করে টেবিলের উপর রাখে। ধারা ওর ভাবিকে ডাক দিয়ে বলল, ভাবি একটা প্লেট দিয়ে যাও তো, ভাইয়া গরম গরম জিলাপি কিনে দিয়েছে। ধারার কথা শুনে ধারার দাদি আম্মা বলল, ও সতীন, তুই কি একা একা এগুলো খাবে? আমারে একখানাও দিবি না? ধারার মুখ বাঁকা করে বলল, দেখো বুড়ি, আমার এই জিলিপিতে একদম নজর দেবে না। কই ভাবি, কোথায় গেলে তুমি? একটা প্লেট দিয়ে যাও এখানে। জোনাকি প্লেট নিয়ে আসতে আসতে বলল, আরে বাবা, এই তো আমি, আর এই নে তোর প্লেট। ধারার দাদি আম্মা মন খারাপের অভিনয় করে বলল, লোকে ঠিকই কয়, সতীনের ঘর করার থেকে বিয়ে না করার ঢের ভালো। কি এমন চাইছি আমি? একটু জিলিপি তো দিলে কি এমন ক্ষতি হতো সতীনের? এই দুঃখে আমি রাখুম কোথায়? ধারা চোখগুলো ছোট ছোট করে ওর দাদি আম্মার দিকে তাকিয়ে বলল, আর অভিনয় করতে হবে না, এই জিলিপিগুলো আমি তোমার জন্য এনেছি। বাবা গো বাবা, কি অভিনয়! আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে যাত্রা দলের খলনায়িকা করে দিতাম। খুব নামডাক হতো তোমার, সেই সাথে আমাদেরও একটু নামডাক হতো। চিন্তা করে দেখো বুড়ি, আমি বা ভাইয়ারা রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই বলতো, ওই দেখো বিখ্যাত কুখ্যাত যাত্রা দলের খলনায়িকা লায়লার নাতি নাতনিরা যাচ্ছে।
ধারার কথা শেষ হওয়ার আগেই সবাই হাসতে শুরু করে। ধারার দাদি আম্মা রাগী চোখে ওর দিকে তাকিয়ে ধারার আব্বাজানকে বলল, এই রফিক, তুই তোর এই বান্দর মেয়েটাকে কিছু বলবি না। আমাকে বলে কিনা আমাকে বিখ্যাত কুখ্যাত যাত্রা দলের খলনায়িকা করে দিবে। রফিক দুলাল ঠোঁটে ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টা করে বলল, আম্মা জান, আপনি এসব কি বলছেন? ধারা ওর আব্বাজানকে চুপ করে দিয়ে বলল, আব্বাজান, তুমি চুপ করে আমার কথা শোনো। একবার চিন্তা করে দেখো, তুমি আর চাচা যান একসাথে দোকানে যাচ্ছ। তোমাদের দেখে যদি পাড়া প্রতিবেশীরা বলতো, ওই দেখো বিখ্যাত কুখ্যাত যাত্রা দলের খলনায়িকার লায়লার 2 ছেলে হেঁটে যাচ্ছে, তখন তোমাদের মধ্যে। ধারা ওর কথা শেষ করার আগে ধারার চাচা যান বিষম খায়। কোনো মতে পানি খেয়ে কাশতে কাশতে বলল, ধারামা, এবার তুই থাম না। হাসতে হাসতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ধারা উত্তরে কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে ধারা ওর আম্মার কাছে চলে যায়। ধারা চলে গেলে সবাই আবার মৃদু হাসে। অভি ওর দাদি আম্মাকে খোঁচা দিয়ে বলল, চাচা যান, তুমি যাই বলো না কেন, দাদি আম্মা কিন্তু আমাদের নাম ডাক খাওয়া থেকে বঞ্চিত করেছে। দাদি আম্মা অভির দিকে রাগে চোখে তাকালে অভি হেসে দিয়ে খাবার টেবিল থেকে উঠে যায়। সম্রাট খাওয়া দাওয়া করে রান্নাঘর থেকে বেরোলে অভি সম্রাটকে ডাক দিয়ে বলল, ভাইয়া। সম্রাট অভির দিকে তাকায়। অভি একদম তৈরি হয়ে ঘর থেকে বেরিয়েছে। সম্রাট মৃদু স্বরে বলল, কিছু বলবি? অভি সম্রাটের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমাকে 5,000 টাকা দিতে পারবে? সম্রাট অভিকে কিছু জিজ্ঞেস না করে বলল, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি এক্ষুনি। সম্রাট গিয়ে ওর রুমে থেকে 5,000 টাকা নিয়ে আসে। অভির হাতে টাকা দিয়ে সম্রাট বলল, আর লাগলে বলিস আমায়। অভি টাকাগুলো পকেটে রেখে সম্রাটকে বলল, ভাইয়া, আমি একটু শহরে যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। তুমি চিন্তা করো না, আমি আম্মাকে বলেছি। সম্রাট চোখগুলো ছোট ছোট করে বলল, কাজটা কি খুব জরুরি? না হলে বলতাম আজকের দিনটা ধারাকে সময় দে। অভি মৃদু স্বরে বলল, হ্যাঁ ভাইয়া, কাজটা খুব জরুরি, না হলে আজ আমি যেতাম না। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। এটুকু বলে অভি না দাঁড়িয়ে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে ধারা এসে ওদের পুকুর পাড়ে সিঁড়িতে বসে। দুপুরবেলা এই জায়গাটা বেশ ঠান্ডা থাকে। পুকুরের ওপারে ঘাটে রহিমা চাচির মেজ মেয়ে গোসল করেছে। আজ সারাদিনটা ভালোই কেটেছে ধারার। ভাবি ওকে 1 মিনিটের জন্য একা ছাড়েনি, সারাক্ষণ সঙ্গে সঙ্গে ছিল। ভাবি হয়তো মনে করেছে কালকের ঘটনাটার জন্য ওর মন খারাপ। ধারা আরো কয়েকটা সিঁড়ি নেমে পুকুরের পানিতে পা ভিজিয়ে বসে। আনমনি পুকুরের পাশে তাকিয়ে আছে ধারা। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে দেখছে ধারা। হঠাৎ করে এক ঝোড়া পা দেখতে পায় ধারা ওর পায়ের পাশে। মুখ তুলে তাকিয়ে দেখে জোনাকি ভাবি ওর পাশে বসে আছে। ধারা মিষ্টি হেসে বলল, তুমি কখন এলে ভাবি? আমি তো টেরেই পাইনি। জোনাকি ধারার দিকে তাকিয়ে বলল, টের পাবে কিভাবে? তুই তো গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবছিলি। ধারা চোখ সরিয়ে নিল জোনাকির চোখের উপর থেকে। জোনাকি কিছুক্ষণ চুপ থেকে বলল, আর কতক্ষণ বসে থাকবি এখানে? চল বাড়ি যাবি এখন। ধারা উঠে দাঁড়িয়ে বলল, চলো তাহলে। জোনাকি উঠে দাঁড়ালে ধারা আর জোনাকি পা বাড়াই বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যের পরে মিতা বেগম সালমার সঙ্গে বসে নাস্তা খাচ্ছিলেন। সালমা তো বকবক করেই যাচ্ছে, এটা যে ওর স্বভাব। মিতা বেগম নিজের খাওয়া শেষ করে সালমার দিকে তাকিয়ে বলল, কাল সকাল সকাল দারোয়ানকে বাজারে পাঠিয়ে দিস, লাবিদার বৌমা আসবে কাল। সালমা মুখে খাবার নিয়ে বলল, লাবিদ বাবা আসবে? তাহলে তো মেলা কাজ আছে। উফ, একটু আগে তো বলবেন আপনি। মিতা বেগম মৃদু হেসে বলল, তোর যা ইচ্ছে কর, আমি আমার রুমে আছি। মিতা বেগম নিজের রুমে গিয়ে খাটের কোনায় বসে। কাল অনেক দিন পর লাবিদরা আসবে এ বাড়িতে। লাবিদ ওর কাজের জন্য বউ নিয়ে আলাদা হয়েছিল। এখান থেকে লাবিদের অফিসে যেতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগে। বাড়ির কাছের অফিসটার দেখাশোনা করে বড় ছেলে, আর দূরের অফিসটার দেখাশোনার দায়িত্ব পড়ে লাবিদের উপর। প্রতিদিন এত ঘন্টা জার্নি করার পরে লাবিদ প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ত। ওদের সুবিধার জন্যই মিতা বেগম অফিসে আশেপাশের ভালো দেখে একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। এরপর থেকে সাপ্তাহিক ছুটি কিংবা মাসে 2-1 বার এসে ঘুরে যায় লাবিদ আর ওর বউ। মিতা বেগমের বড় ছেলের বউয়ের তুলনায় মেজ ছেলের বউ বেশ ভালো। ফোন করে শাশুড়ির হালচাল জিজ্ঞেস করে। এ বাড়িতে আসলে
তো ব্যতিব্যস্ত হয়ে শাশুড়ি যা যা খেতে পছন্দ করে তা নিজেই হাতে তৈরি করে। রুমি মানে মিতা বেগমের মেজ ছেলের বউ। তাকে অনেকবার বলেছে তিনি যেন ওদের সাথে থাকে, কিন্তু মিতা বেগম স্পষ্ট ভাষায় না করে দিয়েছেন। এই বাড়ির সঙ্গে যে তার হাজারো স্মৃতি, বললেই তো আর এই সব ছেড়ে ছুড়ে নতুন ঠিকানায় বাসা বাঁধা যায় না। যত্ন করে তার স্বামীর ব্যবহৃত জিনিসগুলো আগলে রেখেছেন তিনি। প্রতিদিন নিয়ম করে সেই সব জিনিসগুলোতে হাত বুলান তিনি। এত এত স্মৃতি ফেলে তো আর যাওয়া যায় না। এসব ভেবে ছোট নিঃশ্বাস ফেলে মিতা বেগম মায়াবী চোখে তাকায় সামনের দেয়ালের দিকে। তার আর তার স্বামীর একটা মুহূর্ত ছবি বন্দী হয়ে আছে দেয়ালে। মিতা বেগম সোফায় বসে আছেন, তার ঠিক পেছনে তার স্বামী তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছবিটা ইভান ক্যামেরা বন্দি করে, ছবিটা বাঁধিয়ে এই ঘরে টাঙিয়ে দিয়ে যায়। মিতা বেগমের যত দূর মনে পড়ে, তখন ইভান ছুটি কাটাতে দেশে এসেছিল। এসব ভেবে আনমনে হাসি মিতা বেগম। সন্ধ্যের পরে বাড়ির দিকে ফিরেছে অভি, হাতে একটা স্মার্টফোনের প্যাকেট। সকালে সম্রাটের দেওয়া 5,000 টাকার সাথে নিজের টাকা মিলিয়ে এই ফোনটা কিনেছে অভি। এই ফোনটা কেনার জন্যই সকল সকল শহরে ছুটেছে অভি, নিজের জন্য নয়, আদরের ছোট বোনটার জন্য। এই সামান্য ফোনটার দৌলতে হয়তো বোনের মুখে হাসি দেখতে পারবে। এসব ভেবে আনমনে হেসে দেয় অভি। খাওয়া দাওয়া শেষ করে অভি ধারাকে সম্রাটের রুমে ডেকে নিয়ে যায়। ধারা আর অভিকে একসাথে আসতে দেখে সম্রাট বিছানায় শোয়া থেকে উঠে আলমারি খুলে ফোনের প্যাকেটটা বের করে। সম্রাট অভিকে চোখের ইশারায় বলে ধারার চোখ হাত দিয়ে চেপে ধরতে। সম্রাটের কথা অনুযায়ী অভি ধারার চোখ হাত দিয়ে চেপেই ধরে। ধারা উৎকণ্ঠা হয়ে বলল, ভাইয়া তুই আমার চোখ চেপে ধরলি কেন? উফ, ছাড় না, চোখটা কিছু দেখতে পারছি না। অভি ধারাকে ধমক দিয়ে অভিনয় করে বলল, এই তুই তো ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? একটু সোজা হয়ে দাঁড়াতে পারছিস না? ধারা কপট রাগ দেখিয়ে বলল, তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর এত বড় সাহস, তুই আমাকে ধমক দিচ্ছিস? বড় ভাইয়া তুমি দেখতে পাচ্ছ না এই ছাগলটা আমাকে ধমক দিচ্ছে? ওদের কথোপকথনের মধ্যে জোনাকি এসে রুমে ঢোকে। ওদের এমন খুনসুটি দেখে জোনাকি চুপ করে রুমের কোনায় দাঁড়ায়। সম্রাট ধারা এবং অভিকে থামিয়ে দিয়ে বলল, অভি, তুই ওকে নিয়ে এদিকে আয়। অভি ধারাকে নিয়ে ধীরে ধীরে হেঁটে ওকে বিছানার এক কোণে বসিয়ে দেয়। ধারার চোখ থেকে হাত সরাতে সরাতে বলল, আমি এখন তোর চোখের উপর থেকে হাত সরিয়ে দিচ্ছি, কিন্তু খবরদার এখন একদম চোখ খুলবি না। আমি আর ভাইয়া যখন তোকে চোখ খুলতে বলবো তখন তুই চোখ খুলবি। ধারা মুখ বাঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, তোকে আর ঢং করতে হবে না। যা করার তাড়াতাড়ি কর, না হলে কিন্তু আমি এক্ষুনি চোখ খুলে দিব। অভি তাড়াতাড়ি করে বলল, হেই না না, একটু অপেক্ষা কর, আমরা বলার পরে চোখ খুলিস। ধারা আর কিচ্ছু না বলে চুপ করে বসে থাকে। 20 সেকেন্ডের মাথায় অভি এবং সম্রাটের কণ্ঠ একসঙ্গে শুনতে পাই ধারা। ওকে চোখ খোলার জন্য বলেছে। চোখ করে তাকাই ধারা। ধারার দুই ভাই একটা ফোনের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থেকে বলল, এটা কি ভাইয়ারা? সম্রাট মজা করে বলল, আলাউদ্দিনের চেরাগ পছন্দ হয়েছে তোর? ধারা আলতো চোখে তাকায় দুজনের দিকে, মৃদু স্বরে বলল, আমার জন্য। সম্রাট ফোনের প্যাকেটটা নিয়ে ধারার পাশে বসে বলল, কে বললো এটা তোর জন্য? এটা তো আমাদের আদরের ছোট বোনের জন্য। ধারা ফট করে ফোনের প্যাকেটটা নিজের কাছে নিয়ে বলল, এটা আমার সত্যি। অভি হালকা হেসে বলল, হ্যাঁ রে, এটা তোর জন্য। ধারা খুশিতে কি করবে বুঝতে পারছে না। ফোনের প্যাকেটটা রেখে ধারা ওর বড় ভাইয়াকে ছুড়িয়ে ধরে। তা দেখে অভি মন খারাপের অভিনয় করে বলল, এত কষ্ট করে রোদে পুড়ে গিয়ে আমি ফোনটা কিনে আনলাম, আর যত ভালোবাসা বস বড় ভাইয়ার। বাহ, কি দারুণ দৃশ্য। ধারা সম্রাটের কাঁধে মাথা রেখে বলল, ভাইয়া কোথাও থেকে কিছু পোড়ার গন্ধ আসছে, তাই না? সম্রাট ধারার সাথে হেসে দিয়ে বলল, তাই তো মনে হচ্ছে। জোনাকি এগিয়ে এসে অভির পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, তোমরা আমার ছোট ভাইকে নিয়ে কি শুরু করলে? তোমাদের জন্য তো অভির মন খারাপ হয়ে যাবে। জোনাকির কথা শুনে ধারা উঠে অভির এক হাত জড়িয়ে ধরে বলল, আমি জানি আমার ভাইয়া কখনো মন করে থাকতেই পারে না, তাই না ভাইয়া? অভি মুচকি হেসে বলল, হ্যাঁ তাই না দুষ্টু, খুব জানিস। ধারা বুক ফুলিয়ে বলল, আমার ভাই আর আমি জানবো না, তা কখনো হয়? ধারা ওর ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি শোনো না, আমি তো লেখাপড়ার চাপে ব্যস্ত থাকবো, তখন না হয় তুমি ফোনটা ব্যবহার করো। সম্রাট মৃদু স্বরে বলল,
এটা তোর জন্য কিনেছি আমরা, আর তোর ভাবির জন্য তোকে বলতে হবে না, তোকে ভাবতেও হবে না। কাল না হয় এই একই রকম আরেকটা ফোন তোর ভাবির জন্য আমি কিনে আনবো। ধারা হেসে দিয়ে বলল, তাহলে তো খুব ভালো হবে ভাইয়া, আমাদের দুজনের এই এক ফোন। অভি ওদের কথার মাঝে বলল, হেই শোন, কাল সকালে ফোনটা আমার কাছে দিয়ে দিস। কি কি অ্যাকাউন্ট খোলা লাগবে আমি খুলে দেব। তোর একটা বান্দর বান্ধবী আছে না, তারও তো কিসব অ্যাকাউন্ট খোলা আছে। ধারা সন্দেহের চোখে তাকিয়ে বলল, ঘটনা কি ভাইয়া, হঠাৎ করে তুই আমার বান্ধবীর খোঁজ নিচ্ছিস? বিষয়টা যেন কেমন কেমন লাগছে আমার। অভি পরিস্থিতি সামলানোর জন্য বলল, ধুর, তোর কথা বলার আর না বলার সমান কথা। এইটুকু বলে অভি আর দাঁড়ায় না, হর্ন হুনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অভি বেরিয়ে গেলে তিনজনেরই হেসে দেয়। নিত্যদিনের অভ্যেসের মতো মিতা বেগম খবরের কাগজটা খুব মনোযোগ দিয়ে পড়ছেন। আজকাল দেশের যে অবস্থা, খুন খারাপা তো লেগেই আছে। এর মাঝে সালমা এসে চায়ের কাপ রেখে গেছে টেবিলে। আজ সালমার বকবক করার সময় নেই, খুব ব্যস্ত মানুষ সে। মিতা বেগমের কোনো ছেলে বাড়িতে এলে মিতা বেগমের থেকে সালমা বেশি ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কোনটা রেখে কোনটা আয়োজন করবে বুঝে উঠতে পারে না। মিতা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, আজ দুপুরে কি কি রান্না করবি? সালমা এক নজর মিতা বেগমের দিকে তাকায়, ব্যস্ততার মাঝে হাতের কাজ থামিয়ে বলল, এখনো কিছু ঠিক করিনি আপা। লাবিদ বাবা আর বৌমা আসলে ওদের থেকে জিজ্ঞেস করে নেব ওরা কি কি খেতে চায়, তারপরে সেই অনুযায়ী রান্না করব। মিতা বেগম কিছু না বলে আবার খবরের কাগজ পড়তে মন দেয়। কিছু সময় পরে কলিং বেল বাজলে সালমা হাতের কাছে রেখে তড়িয়ে ঘড়ি গিয়ে দরজা খুলে লাবিদ আর তার বউ এসেছে। দুজনেই সালমা বেগমকে দেখে মৃদু হাসে। রুমি সালমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আন্টি? সালমা হাসি মুখে বলল, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আর এখনো বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, ভিতরে আসো। দুজনের ভেতরে ঢুকে লাবিদ সোজা গিয়ে ওর আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করে বলল, কেমন আছো আম্মু তুমি? তোমাকে এত শুকনো শুকনো লাগছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো না তুমি? ছেলের এমন হাজার অভিযোগ শুনে মিতা বেগম মৃদু হেসে ছেলের গালে হাত দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি একদম ভালো আছি বাবা। তুই আমাকে অনেকদিন পর দেখছিস তো, তাই শুকনো শুকনো মনে হচ্ছে। কিন্তু তোর চেহারা এমন হাল করেছিস কেন? লাবিদ ফ্লোরে হাঁটু গেড়ে বসে ওর আম্মুর কোলে মাথা রেখে বলল, ও কিছু না আম্মু। লাবিদের পেছন থেকে রুমি একটু উঁচু গলায় বলল, আম্মু, তুমি তোমার ছেলের কথা কিন্তু একদম বিশ্বাস করবে না। সারাদিন শুধু কাজ আর কাজ, না নিজের যত্ন নেবে না আমাকে একটু সময় দিবে। এই 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে জানো তার রুটিন কি ছিল আম্মু? ভোর 6টা কিংবা 6:30টার মধ্যে বাসা থেকে বেরিয়ে যাবে আর ফিরবে রাত করে। কোনো কোনো দিন তো রাত 1টা 2টা বাজিয়েছে তোমার এই গুণধর ছেলে। মিতা বেগম তার ছেলের কান আলতো ভাবে ধরে বলল, এইসব আমি কি শুনছি তোর নামে? তুই জানিস তো আমি এসব পছন্দ করি না। তাহলে? লাবিদ কাঁদো কাঁদো গলায় বলল, আম্মু তুমি আমার কথাটা তো শুনবে। আমাদের কোম্পানি সাইডের কাজের জন্য ভাইয়া আমাকে যেতে বলেছিল, এজন্যই তো রুটিনের হেরফের হয়েছে। মিতা বেগম ছেলের কান ছেড়ে দিয়ে বলল, আমি যেন আর কখনো শুনি না কাজের জন্য বৌমাকে সময় দিচ্ছিস না। তোর বাবার কাছে সবার আগে ছিল তার ফ্যামিলি, তারপরে ছিল কাজ। কথাটা সবসময় মাথায় রাখবি বাবা। ফ্যামিলি তোর প্রথম দায়িত্ব, না হলে একসময় দেখবি তোর কাজ তোর আপন হয়ে গেছে আর ফ্যামিলি তো পর হয়ে গেছে। সবার আগে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে। লাবিদ নিজেই কান ধরে বলল, সরি, আমি আর কখনো এমন করব না। মিতা বেগম লাবিদের কপালে চুমু দিয়ে বলল, এই তোমার ভালো ছেলের মতো কথা। রুমি এসে মিতা বেগমের পায়ে হাত দিয়ে সালাম করে বলল, কেমন আছো আম্মু তুমি? মিতা বেগম রুমির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি মা। পরে কথা হবে, আগে গিয়ে তোমরা দুজন গিয়ে ফ্রেশ হয়ে এসো। মিতা বেগমের কথা মতন লাবিদ আর রুমি চলে যায় ওদের রুমে ফ্রেশ হওয়ার জন্য। রফিক দুলার অশান্ত মন নিয়ে শুয়ে আছে বিছানায়। বিছানার এপাশ ওপাশ করে চোখের পাতা এক করতে পারছেন না তিনি। দুপুরবেলার পরে দোকানে কাজ না থাকায় বাড়ি ফিরেছেন তিনি।
কিছুক্ষণ শুয়ে থেকে আবার উঠে বসেন তিনি। এটুকু বয়সে তার ছোট্ট মেয়েটার জীবনে কত কিছু হয়ে গেছে। বাড়ির সবাই চেষ্টা করেছে ওকে হাসি খুশি করার, কিন্তু হয়তো ওর মনে সব সময়ের জন্য একটা চাপা কষ্ট থেকেই যাবে। হয়তো তার ছোট মনে দারুণভাবে দাগ কেটেছে ওই দিনের ঘটনা। বিয়ে নিয়ে তো সব মেয়েরই কত জল্পনা কল্পনা থাকে, আর সেই বিয়েতে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তাকে কি সহজে মন থেকে মুছে ফেলা যায়? যায় না, কোনো মতেই যায় না। সব সময় একটা দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। তার উপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কত লাঞ্ছনা গঞ্জনা শুনতে হবে ওকে। হয়তো কখনো প্রতিবাদ করতে পারবে, আবার হয়তো পারবে না। এক অদ্ভুত সমাজে বাস করি আমরা, তাই না? নতুন বিয়ে করার পরে যদি দুর্ভাগ্যক্রমে সেই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে সে দোষ নতুন বউয়ের। নতুন বউ অপয়া ও শুভ, তার অশুভ ছায়ার জন্য বিপদ নেমে এসেছে তাদের সংসারে। বিয়ে বাড়ি থেকে যদি যৌতুকের জন্য বরপক্ষ বর তুলে নিয়ে যায়, তাহলে সেখানেও দোষ মেয়েটার। বড়ই আজব সমাজ। এই সমাজে পান থেকে চুন খসলে সব দোষ মেয়েদের। সেখানে তার ছোট্ট মেয়েটা কিভাবে সামাল দেবে এত কিছু? এসব দীর্ঘশ্বাস ফেলেন তিনি। এর মধ্যে তার স্ত্রী শাপলা এসে ঘরে ঢুকলো। এক নজর তার স্বামীর দিকে তাকিয়ে বলল, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনি কিছু ভাবছেন। রফিক দুলাল ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মেয়েটার কথা ভাবছি, কি থেকে কি হয়ে গেল মেয়েটার জীবনে। শাপলা এসে রফিক দুলালের পাশে বসে আহত গলায় বলল, তা আপনি ঠিকই বলেছেন। আমি তো চিন্তায় রাতে দু চোখের পাতা এক করতে পারিনি। কখনো কি বিয়ে দিতে পারবো আমরা আমাদের মেয়েটাকে, যে একটা বাজে পরিস্থিতির শিকার হয়েছি আমরা। রফিক দুলাল আফসোস করে বলল, কেন যে আমি সেই দিন ঘটকের কথা শুনতে গেলাম, তাহলে আর আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। আর ওই ঘটকেরই বা কি দোষ দেব? ওই মতিনের চাচা এমন রসিয়ে রসিয়ে কথা বলে, সত্য বোঝা মুশকিল। ওদের অন্তরে যত বিষ আছে। আমার হাত ধরে বলে কিনা, ভাইজান একদম চিন্তা করবেন না, আপনার বাড়ির মেয়ে আমাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবে। লোক সমাজে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, অসভ্য লোক কোথাকার। শাপলা মৃদু স্বরে বলল, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হলেই আপনি অসুস্থ হয়ে পড়ুন। রফিক দুলাল নিজেকে শান্ত করে বলল, উত্তেজিত হওয়া ছাড়া আর কি আর কোনো উপায় আছে তুমি বলো? শাপলা এই প্রসঙ্গ ঘোরানোর জন্য বলল, জানেন আপনারা দুই ছেলে মিলে কি করেছেন? রফিক দুলাল শাপলার দিকে তাকিয়ে বলল, কি করেছে ওরা? শাপলা মৃদু হেসে বলল, আপনার ছোট ছেলে শহর থেকে একটা তক্তার মতো মোবাইল ফোন কিনে এনেছে। ওই যে অবি একটা আছে না, ঠিক তেমন। দু ভাই টাকা দিয়ে ধারার জন্য সেটা কিনছে। শাপলার কথা শুনে রফিক দুলাল হেসে দিয়ে বলল, আরে ওটা তক্তার মতন না, ওটাকে কি নাকি স্মার্টফোন বলে। আমাদের দোকানের যে ছেলেটা থাকে না, ওর কাছ থেকে শুনেছি। শাপলা মুখ গোমড়া করে বলল, আমি অত কিছু জানি না। শাপলার কথা শুনে রফিক দুলাল আবারও হেসে দিয়ে বলল, থাক, তোমাকে আর জানতে হবে না, তুমি তোমার তক্তা মোবাইল ফোন নিয়েই থাকো। শাপলা তার স্বামীর দিকে তাকায়। এতক্ষণে করা পরিকল্পনা তার সফল হয়েছে। হাসি ফোটাতে পেরেছেন তিনি তার স্বামীর মুখে। এই ভেবে মৃদু হাসে শাপলা। ধারা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে আসে। এটা ধারার ভালো লাগার একটা জায়গা। মন খারাপ থাকুক কিংবা ভালো, ওকে এখানে আসতেই হবে। এটা যেন ওর নিত্যদিনের নিয়ম। এই নিয়মের হেরফের কখনো হতে দেয় না ধারা। দিনে একবার অন্তত তার পুকুর পাড়ে আসা যায়। পুকুর পাড়ে বসার জন্য সিমেন্ট দিয়ে বেঞ্চের মতো তৈরি করা আছে। এখানে বসে ও আর ওর বান্ধবী মিলে কত আড্ডা দিয়েছে। মাঝে মধ্যে ওদের সঙ্গ দিতে জোনাকি ভাবিও জোর বাঁধে। হঠাৎ ধারার চোখ যায় হাতের আঙ্গুলের দিকে। মনে পড়ে যায় ওই দিনের কথা। ভরা সমাজে দাঁড়িয়ে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে ওর পরিবারকে। ধারা ওর দাদি আম্মার মুখে শুনেছে মতিন নামের ছেলেটা ধারাকে রাস্তায় দেখে পছন্দ করে ফেলে। খোঁজ নেয় ধারা কোন বাড়ির মেয়ে তা জানার জন্য। পরে ঘটকের মাধ্যমে বিয়ের কথাবার্তা এগোতে থাকে। সবকিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে হলো? সেই তো না, ও আর এসব কিছু মনে করতে চায় না। এসব মনে করলে ওর যেন দম বন্ধ হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভেসে ওঠে চোখের সামনে ওকে নিয়ে করা উপহাসগুলো।
আশেপাশের দুই একজন ছাড়া কেউ ওর সঙ্গে কথা বলতে চায় না। ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। ওর পেছনে ওকে নিয়ে কি বলে তা ওর অজানা নয়। এবার ওকে শক্ত হতে হবে, নিজের জন্য না হোক অন্তত পরিবারের জন্য। নিজেকে শক্ত হতে হবে, নিজেকে শক্ত হতে হবে। ধারা শেষের কথাগুলো বিড়বিড় করে বললেও ধারার পেছনে জোনাকি দাঁড়িয়ে সেগুলো স্পষ্টভাবে শুনেছে। একটু আগে ধারার বড় ভাইয়া বাড়িতে ফিরেছে। ধারার নতুন ফোনের মতো দেখতে আর একটা ফোন জোনাকির জন্য কিনে এনেছে। জোনাকি সেই ফোন হাতে নিয়ে ধারার ঘরে গিয়েছিল, সেখানে না পেয়ে পুকুর পাড়ে আসে জোনাকি। তখন শেষের কথাগুলো শুনিয়ে জোনাকি বলল, কাকে শক্ত হতে হবে? কি বলছিস এসব? ধারা চমকে উঠে আরো কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে জোনাকি ভাবি দাঁড়িয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ধারা বলল, ও তুমি, আমি ভাবলাম কে রাখে। জোনাকি ধারার দিকে তাকিয়ে বলল, বললি না তো কাকে শক্ত হতে হবে? ধারা নিজেকে সামলে নিয়ে বলল, কই কিছু না তো। তুমি এখানে এই সময়ে? ভাইয়া না বাড়িতে এখন? জোনাকি ধারার পাশে বসে বলল, তোকে খুঁজছি তাই। কিন্তু তুই এখানে কি করছিস? ধারা ছোট করে বলল, ঘরে ভালো লাগছিল না তাই এখানে এসেছি। জোনাকি ওর হাতে থাকা ফোনটা ধারার হাতে দিয়ে বলল, এই দেখ, এটা তোর ভাইয়া এনেছে আমার জন্য। ধারা ঠোঁটে হাসি টেনে ফোনটা হাতে নিয়ে বলল, ভাবি এটা দেখতে তো অবিকল আমার ফোনটার মতো। জোনাকি হাসি মুখে বলল, হ্যাঁ, ননদ ভাবির এক ফোন। জোনাকির কথা শুনে ধারা হেসে দেয়, শব্দ করে হেসে দেয়। ইভান, এই ইভান। কারো ডাকে পেছনে ফিরে তাকায় ইভান। বইয়ের পাতা ভাঁজ করে রেখে ইভান মৃদু স্বরে বলল, মিহু, তুই তো জানিস আমি বই পড়ার সময় কোনো প্রকার ডিস্টার্ব পছন্দ করি না। মিহু ইভানের কথায় পাত্তা না দিয়ে বলল, রাখতো তোর বই পড়া। ওদিকে জেসি তোকে পুরো ইউনিভার্সিটি চিরুনি তল্লাশি করে খুঁজছে। ইভান মুখে বিরক্ত ভাব ফুটিয়ে তোলে। কিছু একটা বিড়বিড় করতে করতে বসা থেকে উঠে দাঁড়ায়। মিহুর দিকে তাকিয়ে বলল, রাহুল, হেরি, রোজ ওরা কোথায়? ওরা কি এখনো ইউনিভার্সিটিতে এসে পৌঁছায়নি? মিহু দাঁত কেলিয়ে হেসে বলল, এসেছে তো সেই কখন, গেটে দাঁড়িয়ে আছে। জেসির জন্য এদিকে আসতে ভয় পাচ্ছে। ইভান কপাল কুঁচকে বলল, তুই এলি কিভাবে? তোকে দেখেনি নাকি? মিহু মৃদু স্বরে বলল, তোর লাইলি তো আমাকে দেখতেই পারে না। আমাকে ইউনিভার্সিটিতে ঢুকতে দেখে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেছে। আমি সেই সুযোগে তোর কাছে চলে এসেছি। ইভান বিরক্ত কণ্ঠে বলল, মিহু, তুই ভালো করে জানিস আমি এসব পছন্দ করি না। জেসি যত পাগলামি করুক না কেন, আমি ওকে ভালোবাসি না, ইভেন কখনো ভালোবাসবো না। আর সব থেকে বড় কথা, আমাদের দুজনের ধর্ম ভিন্ন। কারো ফ্যামিলি আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তাই প্লিজ তোর এই ননসেন্সের মতো কথা বন্ধ করে রাহুলদের ফোন করে এখানে আসতে বল। কোনো সমস্যা হলে আমি দেখে নেব। মিহু খেপে গিয়ে বলল, এই এই তুই ননসেন্স কাকে বললি? তুই দাঁড়া, ওদের আগেও ফোন করে দেই, তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। ইভান মিহুর কথায় পাত্তা না দিয়ে আবার গাছের নিচে বসে বই পড়ায় মন দেয়। মিহু একা একা বকবক করতে করতে রাহুলদের ফোন করে। ইভান ক্লাস 6-এ ওঠার পর ইভানের বাবা ওকে ইতালি পাঠিয়ে দেয়। ইভান ইতালিতে আসার পর হেরি আর রোজের সাথে বন্ধুত্ব হয়। কলেজে ওঠার পরে বন্ধুত্ব হয় রাহুল আর মিহুর সাথে। রাহুল আর মিহু ইন্ডিয়ান নাগরিক, হেরি আর রোজ এখানে স্থায়ী বাসিন্দা। বেশ অনেক বছরের বন্ধুত্ব তাদের। এরা কেউ কাউকে ছাড়া কিছু বোঝে না, সারাদিন চিল্লাপাল্লা হৈহুল্লোড় করে দিন পার করে। মিহু ফোন করে ডাকার পর ওরা সবাই চলে আসে ওখানে। ইভান জানে ওরা এখন ওকে খোঁচাবে, কিন্তু ইভান ওদের সুযোগ না দিয়ে বলল, ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। রাহুল বিড়বিড় করে বলল। ইভান আর চোখে রাহুলের দিকে তাকিয়ে বলল, আমার নামে নিন্দা হয়ে গেলে এবার ক্লাসে যাওয়া যাক। ইভান কার উত্তরের অপেক্ষা না করে ক্লাসের দিকে হাঁটা শুরু করে। রাত 8টা বাজে। মিতা বেগম তার ছেলে এবং ছেলের বউকে সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। সালমা গেছে রাতের খাবার তৈরি করতে। আড্ডার মাঝে হঠাৎ করে লাবিদ বলল, আম্মু,
আমি তোমাকে এখন কিছু বলবো, তুমি কি তা করবে? মিতা বেগম সন্দেহের চোখে তাকিয়ে বলল। ঘটনা কি বলতো? লাবিদ দুষ্টুমি হেসে বলল। আরে দেখোই না কি করে। লাবিদ ফোন বের করে কিছুক্ষণ পর বলল। হাই ইভান, কেমন আছিস তুই? ইভানের নাম শুনে মিতা বেগম আর রুমি চোখ বড় বড় করে লাবিদের দিকে তাকায়। এখন যে লাবিদ কি করতে চাচ্ছে তা খুব ভালো করে জানে মিতা বেগম আর রুমি। আজ হয়তো কুরুক্ষেত্র বাঁধবে এই বাড়িতে। চুপ করে ঘরের এক কোণে বসে আছে ধারা। চোখ দুটো ছলছল করছে, যেন যে কোনো সময় বৃষ্টি নামবে এমন অবস্থা। খুব তীব্রভাবে ধারা সে বৃষ্টিতে আটকে রেখেছে। ধারা চায় না এই বৃষ্টির ফোঁটাগুলো মাটিতে আছড়ে পড়ুক। বিকেলবেলা ধারা ওর ভাবির সাথে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে রাস্তায় গিয়েছিল। সেখানে দেখা হয়েছিল ওদের ক্লাসের একটা মেয়ের সাথে। মিনু বলল ওদের ক্লাসে অনেকগুলো নোট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। ধারা যদি যায় তাহলে ওর থেকে সেগুলো সংগ্রহ করতে পারবে। তাছাড়া পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই। মিনুর কথা শুনে ধারা মনে মনে একটু স্বস্তি পায়। বিয়ে নামক উটকো ঝামেলার জন্য অনেকদিন সে পড়ার টেবিলে ধারে কাছে যেতে পারেনি। এবার তো তাকে পড়তে হবে। তার জন্য নোটগুলো তার প্রয়োজন। ধারাদের বাড়ির 2 বাড়ি পরে মিনুদের বাড়ি। ধারা সময় নষ্ট না করে সন্ধ্যের পরে ওর আম্মাকে বলে মিনুদের বাড়িতে চলে যায়। মিনুদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে মিনুকে ডাকার আগেই নিচু স্বরে চেঁচামেচি শব্দ পায় ধারা। 2 পা এগিয়ে বাড়ির দিকে গেলে শুনতে পায় মিনু মা মিনুকে গালমন্দ করেছে। শব্দগুলো ঠিক এমন ভেসে আসছিল। তুই ওই অপয়া মাইয়াডারের লগে রাস্তায় খাড়ে কিসের কথা কইছ? মিনু উত্তরে ছোট করে বলল। মিনুর মা তেতে উঠে বলল, পড়া নিয়ে কথা কইছি, খবরদার তোরে যেন আর ওই মাইয়ার লগে না দেহি, তাইলে তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস কথা খান। এটুকু শুনে ধারা ধীর পায়ে হেঁটে মিনুদের বাড়ির বাইরে চলে আসে। বুকে তীব্র যন্ত্রণা দিয়ে ধীর পায়ে হেঁটে বাড়ি ফিরে আসে। বাড়ির লোকজনের আড়ালে ধারা নিজের ঘরে চলে আসে। তখন থেকে চুপ করে বসে আছে ধারা। ধারা তো মনে মনে আন্দাজ করেছিল ওকে ভবিষ্যতে এমন হাজারো পরিস্থিতির শিকার হতে হবে। তাহলে এত কষ্ট হচ্ছে কেন ওর অবস্থা অনেকটা বিনা দোষে দোষী হবার মতো। কি সুন্দর আমাদের সমাজ ব্যবস্থা। কার দোষ সেটা পরখ করে না দেখে আঙ্গুল তুলতে সবাই ব্যস্ত হয়ে পড়ে। কারো আসার শব্দ ধারা সোজা হয়ে বসে। জোনাকি ভাবি এসেছে। জোনাকি ভাবি দরজায় দাঁড়িয়ে বলল, তুই কখন বাড়ি ফিরেছিস? আমরা তো কেউ টেরই পেলাম না। ওদিকে আম্মা তোর জন্য চিন্তা করছে। ধারা হাসার চেষ্টা করে বলল, আমি যখন বাড়ি ফিরেছি তখন তোমরা কেউ উঠোনে ছিলে না, তাই আমাকে দেখতে পাওনি। জোনাকি ধারার চোখে মুখের অবস্থান দেখে সন্দেহের গলায় বলল, মেনুর থেকে নোটগুলো এনেছিস? আর তোর চোখ মুখের অবস্থা এমন কেন? কিছু হয়েছে তোর? ধারা মৃদু হেসে বলল, না গো ভাবি, নোটগুলো আনতে যাইনি, মাঝ রাস্তা থেকে ফিরে এসেছি। জোনাকি চোখগুলো ছোট ছোট করে বলল, কেন? মাঝ রাস্তা থেকে ফিরে এলি কেন? ধারা মাথা নিচু করে বলল, মাথাটা খুব ব্যথা করছিল তাই। জোনাকি মৃদু চিৎকার করে বলল, আর সেটা তুই আমাকে এখন বলছিস? চুপ করে শুয়ে থাক, আমি এক্ষুনি তেল নিয়ে আসছি, তোর মাথায় মালিশ করে দেব, আরাম পাবি। এটুকু বলে জোনাকি হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ধারা ওর ভাবির যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে। ভাবির কথা মতো বিছানায় শুয়ে পড়ে। ইভান ইউনিভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল। ইদানিং খুব ধকল যাচ্ছে ওর উপর দিয়ে। আর মাত্র 2 মাস বাকি পরীক্ষার। সব মিলিয়ে দম ফেলার সময় পায় না ইভান। 2-3 বার ফোনে রিংটোনের শব্দ ইভান ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে দেখায়। ছোট ভাইয়া হোয়াটসঅ্যাপে ফোন করেছে। ইভান ঘুমন্ত অবস্থায় ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। লাবিদ মৃদু স্বরে বলল, হাই ইভান, কেমন আছিস তুই? ইভান ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি একদম ভালো আছি ভাইয়া। তোমরা সবাই কেমন আছো? ভাবি কেমন আছে? ভাবি কোথায়? লাবিদ চোখগুলো ছোট ছোট করে বলল, আমাকে তো কখনো এমন ভাবে জিজ্ঞেস করিস না আমি কেমন আছি, কোথায় আছি।
কিন্তু ভাবির বেলায় তো সব কিছু পয়েন্ট টু পয়েন্ট জিজ্ঞেস করছিস। সত্যি করে বলতো তুই কি আমার ভাই নাকি রুমের? লাবিদের কথা শুনে ইভান হেসে দেয়, শব্দ করে হেসে দেয়। লাবিদের কথা শুনে মিতা বেগম আর রুমি দুজনই মৃদু হাসে। ইভান কোনো মতে হাসি থামিয়ে বলল, ভাইয়া তুই একটু থাম, আমি একটু হেসে নেই।